আজ পুরো অনুষ্ঠান জুড়ে কথা বলবো ফিজিওথেরাপি কেন দরকার। বুঝতে পারছেন আমাদের স্টুডিওতে আছেন দুজন ফিজিওথেরাপিস্ট। আসুন তাদের সাথে আমরা পরিচিত হয়ে নেই। আমাদের সাথে আছেন সিনিয়র লেকচারার রাইসুল হাসান, স্টেট কলেজ অফ হেলথ সায়েন্স, এবং আমাদের সাথে সুদূর যুক্তরাজ্য থেকে যুক্ত হয়েছেন সৈয়দ শামীম আহসান, চার্টার্ড ফিজিওথেরাপিস্ট। আপনাদের দুজনকে আমাদের অনুষ্ঠানে স্বাগতম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, ধন্যবাদ। জি, সৈয়দ শামীম আহসান, আপনাকেও স্বাগত আমাদের অনুষ্ঠানে। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, ধন্যবাদ আপনাদেরকে আমাকে স্বাগত জানানোর জন্য। জি, শামীম আহসান, আপনি শুধু যুক্তরাজ্য থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন। আমরা জানি আসলে আমাদের দেশের প্রেক্ষাপট থেকে যুক্তরাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা একটু আলাদা, কেননা আসলে সেখানে দেখা যায় যে একটু হাতে পায়ে ব্যথা হলে আমাদের দেশে আমরা ডাক্তাররা যেমন ব্যথার ওষুধ দেওয়ার প্রতি একটু আগ্রহ আমাদের বেশি থাকে, কিন্তু সেই দেশের মানে NHS যে হেলথ সিস্টেমের উপর চলে, তারা আসলে প্রথমে ফিজিওথেরাপি এই ট্রিটমেন্ট প্রসিজারের দিকে বেশি যায়। এই দুই দেশের মধ্যে এই চিকিৎসার তফাৎটা কেন হয়েছে আপনি কি মনে করেন? ধন্যবাদ আপনাকে খুব চমৎকার একটি কোশ্চেন করার জন্য। তো প্রথমেই যেটি আপনি বলছিলেন, এটি বোঝার জন্য আপনাকে বুঝতে হবে যে আসলে যে ফিজিওথেরাপি এই পেশাটির অবস্থানটা আসলে কোথায় স্বাস্থ্য ক্ষেত্রে। ইংল্যান্ডে ফিজিওথেরাপির অবস্থানটা কিন্তু সর্বোপরি সব জায়গাতে। সেটি যদি আমরা ভাগ করি যে প্রাইমারি হেলথ কেয়ার থেকে শুরু করে সেকেন্ডারি হেলথ কেয়ার, এরপরে আপনি প্রাইভেট সেক্টর, এবং সব জায়গাতেই ফিজিওথেরাপি রয়েছে। তো ফিজিওথেরাপি ছাড়া আসলে তারা তাদের স্বাস্থ্য ব্যবস্থাটাকে না চিন্তা করতে পারে না। এমনকি একটা রোগী যখন যদি ডিসচার্জ হয়, সেই ডিসচার্জ হয়ে বাড়িতে যে যাবেন, বাড়িতে যাবে কি যাবে না সেটা একজন আদার প্রফেশনালস যেমন ডিসাইড করেন, কিন্তু সর্বোপরি ডিসচার্জ লেটারটার সাইন হওয়ার আগে কিন্তু একজন ডিসচার্জ ফিজিওথেরাপিস্টের কাছে আসেন যে তার মোবিলিটিটা কি ঠিক আছে কিনা, সে কি ইন্ডিপেন্ডেন্টলি নিজের বাসায় গিয়ে চলতে পারবেন কিনা, ফিরতে পারবেন কিনা, অথবা তার অন্য কোনো সাপোর্ট লাগবে কিনা। এমনকি যদি সে বাসায় যাওয়ার পরও তার ফিজিওথেরাপি লাগে, সেজন্য কিন্তু কমিউনিটি ফিজিওথেরাপি রয়েছে। তো ফিজিওথেরাপির ব্যাপকতা বা প্র্যাকটিসটা এখানে আসলে অনেক বড় পরিসরে হয়ে থাকে, এবং প্রতিটা ডিপার্টমেন্ট, প্রতিটা হসপিটালের প্রতিটা জায়গাতেই না এখানে প্রত্যেকটা সেক্টরের সঙ্গে ফিজিওথেরাপি ওতপ্রোতভাবে জড়িত। আচ্ছা আচ্ছা, চমৎকারভাবে বললেন। আসলে যেটা দেখা যায় বিদেশে, বিশেষ করে আসলে আমাদের পাশের দেশ থেকে শুরু করে বাইরের যে কোনো দেশে একটা মাল্টিডিসিপ্লিনারি টিম অ্যাপ্রোচ অফ কেয়ার চলে, যে শুধু যে ওই বিষয়েরই শুধু যে ওই রোগেরই ট্রিটমেন্ট করা হয় তা না, আসলে তাকে সাপোর্টিভ বিভিন্ন ধরনের সেবাও দেওয়া হয়, যার মধ্যে আসলে ফিজিওথেরাপিটা গুরুত্বপূর্ণ। শামীম আহসান, আপনার কাছে আসতে চাই। রাইসুল হাসান সাহেব খুব সুন্দর করে বললেন যে আমরা আসলে কেন ফিজিওথেরাপিটা আসলে কোমর ব্যথা অথবা অন্যান্য ব্যথায় আমরা কনসিডার করছি। আপনার কাছে জানতে চাই আসলে যে কোমর ব্যথায় ইনিশিয়াল স্টেজ উনি বলছিলেন, কিন্তু কোন সময় রোগীদের আসলে এই যে ইনিশিয়াল যে ব্যাপারটা বলছেন প্রাথমিক অবস্থা, রোগী কি কি চিহ্ন দেখলে অথবা উপসর্গ দেখলে খুব তাড়াতাড়ি আসলে ফিজিওথেরাপিস্ট কাছে গিয়ে ফিজিওথেরাপিটা তারা নিতে পারেন? আমি আগে আমি আপনাকে কয়েকটা তথ্য একটু দিতে চাচ্ছি, যেটি ইতিমধ্যে কথা বলা হয়েছে যে বাংলাদেশে এই মুহূর্তে একটা ডাটা অনুযায়ী 2 কোটি মানুষ কোমর ব্যথায় আক্রান্ত, এবং জাস্ট কয়েক বছর আগে WHO এবং ওয়ার্ল্ড ফিজিওথেরাপি, যেটি ফিজিওথেরাপির একটি নিয়ন্ত্রণকারী সংস্থা সারা বিশ্বব্যাপী, তাদের একটি যৌথ উদ্যোগ, একটি ইনফরমেশন, সেটি হলো যে 619 মিলিয়ন মানুষ কোমর ব্যথায় আক্রান্ত, এটি 2020 সালের, এবং তাদের ধারণা 2050 সাল নাগাদ এটি 843 মিলিয়ন মানুষ আক্রান্ত হবেন কোমর ব্যথায়। তাহলে এটার ব্যাপকতা কিন্তু শুধুমাত্র ছোট্ট একটা জায়গাতে না, অনেক বড় একটা অংশ। আর একটা তথ্য আপনাকে আমি দেই, যে এই যে আমরা NHS এ জব করছি, বা NHS এ পৃথিবীর বলা হয় সবচেয়ে বড় স্বাস্থ্য সেবা প্রদানকারী একটি সংস্থা, যেটি ইংল্যান্ডে পরিচালিত হচ্ছে, ন্যাশনাল হেলথ সার্ভিসেস। তো সেখানে তাদের একটি ডাটাতে রয়েছে যে তাদের 8.9 মিলিয়ন ওয়ার্কিং ডে তারা লস হয় শুধুমাত্র মাসকুলোস্কেলেটাল রিলেটেড প্রবলেমের কারণে তাদের কর্মীদের। তারা সেটিকে যখন মাল্টিপ্লাই করছে, ফিনান্সিয়াল লসটা তাদের কত বড় হচ্ছে, এ থেকে কিন্তু বোঝা যাচ্ছে যে কোমর ব্যথাটা কত বড় একটা অংশ জুড়ে রয়েছে। আর সেজন্যই কিন্তু এই বছর ওয়ার্ল্ড ফিজিওথেরাপি মূলত এই মটোটি নিয়েছে যে ফিজিওথেরাপি কেন গুরুত্বপূর্ণ কোমর ব্যথায়। এখন কোমর ব্যথার যে সমস্যাটা,
এটির কিন্তু প্রায় আমরা যদি বলি 80 to 86% আপনি সমস্যা পেয়ে যাবেন মাস্কুলোস্কেলেটাল রিলেটেড প্রবলেম, অর্থাৎ মাংসপেশি অথবা বোনস রিলেটেড যে আমরা যে এখন এই সমস্যাটা কিন্তু হচ্ছে আমাদের দৈনন্দিন জীবনযাত্রার কারণে, বা আমরা কিভাবে আমাদের লাইফস্টাইলটা পরিচালিত হচ্ছে সেখান থেকেই কিন্তু এটার উৎস হচ্ছে। তো আমরা যখনই কোনো ব্যথায় আক্রান্ত হচ্ছি এবং সে ব্যথাটা যদি দীর্ঘমেয়াদী না হয়, বা সে ব্যথাটা যদি দীর্ঘদিন না ভুগে আমরা দ্রুত যদি একজন চিকিৎসকের শরণাপন্ন হই, এবং আমাদের একটি বাজে অভ্যাস রয়েছে, সেটি শুধু বলবো না যে বাংলাদেশে, সারা পৃথিবীতে এই প্র্যাকটিসটি অনেক ক্ষেত্রেই আমরা আইব্রোফেন অথবা ব্যথানাশক ওষুধগুলো খুব সহজে খাওয়ার চেষ্টা করি, খেয়ে আমাদের ব্যথাটাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করি। আমরা ব্যথাটার কারণটা খুঁজে বের করার জন্য কোনো চিকিৎসকের কাছে যেতে চাই না। তো আমার এই ক্ষেত্রে যেটি পরামর্শ সেটি হলো, যখনই আপনি কোনো ব্যথায় আক্রান্ত হবেন এবং সেটি যদি অবশ্যই হয় আপনার মুভমেন্ট রিলেটেড ব্যথা এবং কোমরে ব্যথা, সরাসরি আপনি একজন বিশেষজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন হবেন এবং তিনি আপনাকে তার নিজস্ব জ্ঞান প্রজ্ঞা মাধ্যমে ডায়াগনোসিস করে তিনি বুঝবেন যে আপনার আসলে সমস্যাটি কি। যদি সে সমস্যাটি অবশ্যই মাস্কুলোস্কেলেটাল রিলেটেড হয়, ডেফিনেটলি আপনাকে ফিজিওথেরাপিস্টের শরণাপন্ন হতে হবে এবং এটির সমাধান তাদের কাছ থেকে নিতে হবে। আমাদের সাথে সুদূর যুক্তরাজ্য থেকে যুক্ত হয়েছেন চার্টার্ড ফিজিওথেরাপিস্ট সৈয়দ শামীম আহসান। সৈয়দ শামীম আহসান, আমাদের হাতে যদিও সময়টা বেশ স্বল্প, আপনার কাছে একটু জানতে চাই শেষে এসে, এই যে আমাদের বাংলাদেশে অনেকেই ফিজিওথেরাপি নিয়ে পড়ছেন কিন্তু তারা দেশে কাজ করছেন না, দেখা যাচ্ছে যে তারা বিদেশমুখী হচ্ছেন, তো এই ব্যাপারটা কেন হচ্ছে? এবং ইদানিংকালে আমরা ডক্টররা দেখা যাচ্ছে যে ফিজিওথেরাপিস্ট খুঁজে পাচ্ছি না, কোয়াকরা তাদেরকে ধরে ফেলছে এবং ফিজিওথেরাপি দিচ্ছে, আমরা হয়তো বা বুঝতেও পারছি না। এই ব্যাপারটি কেন হচ্ছে আসলে, আপনি কি মনে করেন? এটি যদি আমরা অ্যানালাইসিস করি, এটি আসলে দীর্ঘ একটা ব্যাপার, তবে খুব ছোট্ট করে আমি বলতে চাচ্ছি, সেটি হলো যে বেটার কেরিয়ার যে অপরচুনিটিসটা না থাকার কারণেই কিন্তু, আর বৈষম্য যে শব্দটা এখন বাংলাদেশে সবচেয়ে আহ, শোনা যাচ্ছে সবকিছুতেই, আমরা বৈষম্য নিরসন চাই। সেই এই যে আমাদের, আপনি যেটি বলছিলেন যে চিকিৎসকরা ফিজিওথেরাপিস্টকে খুঁজে পাচ্ছেন, আসলে খোঁজার কিছু নেই। ব্যাপারটা হলো মাল্টিডিসিপ্লিনারি অ্যাপ্রোচে উই আর এ টিম। আমরা সব পেশাজীবীরা, চিকিৎসা পেশাজীবীরা আমরা একটা টিম, কিন্তু এই বৈষম্য থাকার কারণে আমরা সেই টিমটাকে হারিয়ে ফেলছি। আমরা কখনো কখনো ওয়ান ম্যান আর্মির স্টাইলে অনেক কিছু হয়ে যাচ্ছে আমাদের স্বাস্থ্য ক্ষেত্রটায়। তো এটি হওয়ার কারণেই যেটি হচ্ছে যে প্রপার কেরিয়ারের সাপোর্টটা না থাকার কারণে, প্রপার কেরিয়ারের অপরচুনিটিস না থাকার কারণে কিন্তু বাংলাদেশ থেকে যেই কোয়ালিফাইড ফিজিওথেরাপিস্টরা তারা দেশের বাইরে চলে যাচ্ছেন। এখানে বড় একটু অন্তরায় কিন্তু হলো গভর্নমেন্ট সেক্টরে। আমাদের গভর্নমেন্ট সেক্টরে যদি বলা যায় যে ফিজিওথেরাপিস্টদের কাজ করার, ব্যাচেলর অফ ফিজিওথেরাপিস্ট যারা ডিগ্রিটা কমপ্লিট করেন, তাদের চিকিৎসক হিসেবে কাজ করার অপরচুনিটিস এই মুহূর্তে বলতে গেলে ওই অর্থে নাই। আমাদের সব ধরনের ফিজিওথেরাপি প্রপার চিকিৎসার সেবাটা বাংলাদেশে প্রচলিত হচ্ছে প্রাইভেট সেক্টরে। তো এই বড় অংশটা এই কারণেই কিন্তু চলে যাচ্ছে দেশের বাইরে। কিন্তু আমাদের মা বোন তাদেরও তো দরকার। আমাদের দেশের মানুষের কি ফিজিওথেরাপি চিকিৎসার দরকার নেই? এই যে আমরা দেশ থেকে এসে বিদেশে জব করছি, এনএইচএস এর মতো জায়গাতে আমরা জব করছি, সেখানে আমরা সার্ভিস দিচ্ছি মানুষদের, কি তারা সকল বয়সের সবাই এই সেবাটা নিচ্ছেন। অবকাঠামোগত আমাদের স্বাস্থ্য ক্ষেত্রের প্রপার যে মাল্টিডিসিপ্লিনারি অ্যাপ্রোচের যে প্র্যাকটিসের অভ্যাসটা না থাকার কারণে এই সমস্যাটি হচ্ছে। চলে যাচ্ছে দেশ জি জি থেকে। জি সৈয়দ শামীম আহসান সাহেব, আপনাকে অসংখ্য ধন্যবাদ। খুব গুরুত্বপূর্ণ একটি তথ্য আপনি এত চমৎকারভাবে বললেন, এবং সেই সাথে এত দূর থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন, তার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। রাসেল